5 আগস্টে বাংলাদেশে পট পরিবর্তনের পর আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু বাংলাদেশের যে আলেম ওলামা তারপরে হুজুর আছে, ইসলামী দল আছে, তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে বাংলাদেশে খাঁটি ইসলামী শাসন প্রতিষ্ঠা অর্থাৎ তালিবানি শাসন প্রতিষ্ঠার এটাই কিন্তু মোক্ষম সুযোগ। তারা যদি সবাই একত্রিত হয়ে একেবারে সরকারের উপরে কঠিন চাপ প্রয়োগ করে তাহলে কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে পারে। আর যদি সরকার সেটা না করে অর্থাৎ ডিক্লারেশন না দেয় যে বাংলাদেশ ইজ নাও দ্য ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বা এই ধরনের কোনো কিছু, তাহলে তারা কিন্তু একটা কঠিন আন্দোলন করে সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারে। কারণ ইতিহাসে বাংলাদেশে বর্তমান সরকারের মতো এত দুর্বল সরকার কিন্তু আর নাই, এবং একই সঙ্গে পরিবেশটাও অনুকূল। বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা তো এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, এবং যেটা আমরা খেয়াল করলাম যে বাংলাদেশে যে প্রশাসন আছে সামরিক বেসামরিক সমস্ত প্রশাসনের ভিতরে যারা আছে অধিকাংশই মনে হয় যে ওটাই চায়। তা যদি না হয় তাহলে বিশেষ করে ওই কিছুদিন আগে যে 5 ফেব্রুয়ারি আমরা গোটা বাংলাদেশে যেটা দেখলাম যে স্বাধীনতার সমস্ত চিহ্ন মুছে দেওয়ার একটা প্রচণ্ড প্রতিযোগিতা শুরু হলো, 32 নম্বর বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হলো। আমরা কিন্তু এতদিন ভাবতাম যে বাংলাদেশে যে সেনাবাহিনী তারা অন্তত যাই হোক দেশপ্রেমিক, তো কী দেশপ্রেমিক, বাংলাদেশ প্রেমিক, তাই না? অতএব তাদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বা মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো মতপার্থক্য নাই, এটাই ভাবতাম আর কি। কারণ হচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনীটা তৈরি হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, এবং পাকিস্তান থেকে বাংলাদেশ যে আলাদা হয়ে গেছিল বা মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল তার একটা অন্যতম কারণ ছিল যে বাংলাদেশের লোকজনদেরকে ওই পাকিস্তানি সেনাবাহিনীতে কোনো উচ্চ পদে প্রমোশন দেওয়া হতো না। একমাত্র সবে ধন নীলমণি, ওই যে MAG ওসমানী সাহেব, উনি শুধুমাত্র কর্নেল পদ পর্যন্ত উনি যেতে পারছিলেন, আর বাকিরা কিন্তু ওই মেজর পর্যন্তই ছিল, এবং মনে হয় যে ওই পদ থেকেই তাদের অবসরে যেতে হতো। এখন পরবর্তীতেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ফলে যে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হলো, আজকে যেমন র্যান্ডম মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ইত্যাদি পদে কিন্তু তারা র্যান্ডম যাচ্ছে, তাই না? তো এটা নিয়েও কিন্তু বাংলাদেশের যে সমস্ত লোকজন সেনাবাহিনীতে সেই পাকিস্তান আমলে ছিল তাদের মধ্যে প্রচণ্ড রকম একটা অসন্তোষ ছিল, এবং যে কারণেই বস্তুত 1971 সালে যখন স্বাধীনতার বিষয়টা আসলো তখন দেখা যায় যে তৎকালীন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মনে হয় বা বেঙ্গল রেজিমেন্ট কি জানি, যার সদস্যগুলো ছিল অধিকাংশ ওই বাঙালি, তো তারা কিন্তু রেভল্ট করে, এবং তারাই বস্তুত পরবর্তীতেই যে বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেয় বা বিভিন্ন রকম কর্মকাণ্ড করে, এবং যে কারণে তারা মারাও যায় অনেকে সাহসিকতার পরিচয় দেয়, এবং পরবর্তীতে যে 7 জন বীর শ্রেষ্ঠ সবগুলোই কিন্তু সেনাবাহিনীর সদস্য ছিল। এই ইতিহাসটা এই কারণে বললাম যে তাহলে বাংলাদেশে যে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে একজন হচ্ছে কি জেনারেল, মেজর জেনারেল, তারপরে কি লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মানে নানা রকম পদ পদবীর অধিকারী হচ্ছে। তাহলে যে মুক্তিযুদ্ধের ফলে তারা আজকে এই সুযোগ সুবিধাগুলো পেল, তাহলে ধরে নিতে হবে যে অন্তত এই সেনাবাহিনীর মধ্যে যারা আছে, যারা নাকি উচ্চ পদে আছে, তারা অন্তত আর যাই হোক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না, তাই না? কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে এই 5 ফেব্রুয়ারি যখন ওই 32 নম্বর বাড়ি ভাঙ্গা হচ্ছিল তখন সেনাবাহিনী কেন জানি ওখানে গেল, যেটে তারপর ওখানে ঘুরলো টুললো, এবং তারপরে দেখলাম তারা সেখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গেল। এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথাই বলছে, এবং আসলে আমাদের মনে অত্যন্ত কৌতূহলী প্রশ্ন যে তাহলে ওনারা গেলেন কী জন্য? ওনারা কি গেছিলেন কি বস্তুত যারা ওখানে ভাঙতে গেছিল তাদেরকে আসলে উৎসাহিত করার জন্যে, নাকি যদি থামাতে যাইতো তাহলে তো ওই জায়গার যে মব করতেছিল যারা, অর্থাৎ যারা ভাঙ্গির কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বা করছিল, তাদেরকে তো ওখান থেকে সরিয়ে দিত, তাই না? তা তো দেয় নাই, বরং ওখানে দেখে ঠেকে ভাবটা এরকম যে ঠিক আছে তাহলে তোমরা এটা করো, আর হয়তো এমনও বুদ্ধি দিতে পারে তো এখন বুলডোজার নিয়ে আসো, আর এরকম কোনো কিছু। তো এই 32 নম্বর বাড়ি ভাঙ্গার ব্যাপারে এই সেনাবাহিনী যদি ওখানে না যাইতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না।
যে তারা ক্যান্টনমেন্টে ছিল, তারা জানে নাই, একটা বক্তব্য দিয়ে পেতে পারতো, বাট সেটা তারা করে নাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে হেফাজতে ইসলামের এই যে 13 দফা দাবি তারা নিয়ে তারা কি বলছে যে এখন এটা বাস্তবায়ন করতে হবে, আর না হলে তারা একটা বিপ্লব ঘটাবে। একেবারে দুর্দান্ত ব্যাপার। কারণ হচ্ছে ওই যেটা বললাম, সরকারি বেসরকারি তারপরে সামরিক বেসামরিক যত প্রতিষ্ঠান আছে এখন তো সবাই বাংলাদেশকে এখন আর যাই হোক ওই ধর্মীয়ভাবে নিরপেক্ষ গণতান্ত্রিক এরকম তো আর রাখতে চায় না। তো তারা তো সবাই চায় বাংলাদেশ একটা ইসলামী দেশে পরিণত হোক। তাহলে এখন আলেম ওলামা হুজুর ইসলামী দলগুলোর কি মোক্ষম সময় না? এটা কিন্তু আমি আরও বেশ কয়েকবার বিভিন্ন ভিডিওতে বলছিলাম। কেন জানি তারা আমার বক্তব্য শুনছিল না, বা তাদের কানে হয়তো যায় নাই, অথবা তারা মনে করছিল যে এই 5 আগস্টের যে বিপ্লব এটা তো আসলে বস্তুত ইসলামপন্থী যারা আছে তাদের মাধ্যমে ঘটছে, জামাত ইসলাম, তারপরে শিবির, হিজবুত তাহরির ইত্যাদি। তো এতদিন হুজুর আলেম ওলামা তারা মনে করছিল যে তাহলে এই জামাত বা শিবিরের নেতৃত্বেই বোধহয় বাংলাদেশে ইসলামী শাসন চালু হবে। কিন্তু দিন যত যাচ্ছে এখন মনে হয় যে এই আলেম ওলামা এবং ইসলামী দলগুলো বুঝতে পারছে যে ঘটনা তো আসলে তা না। জামাত ইসলামের আমির শফিকুর রহমান দেখি মিষ্টি মিষ্টি কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, নারীদের স্বাধীনতার কথা বলে। এতদিন পরে এসে হেফাজতে ইসলামের নেতাদের কিন্তু টনক নড়ছে। এখন তারা চিন্তা করছে তাহলে ঘটনা তো এলোমেলো হয়ে যাচ্ছে, এবং ঠিক সেই মুহূর্তেই তারা কিন্তু ফিল্ডে নেমে এইবার কিন্তু তারা ওই 13 দফা দাবি নিয়ে রাস্তায় নামছে। বাংলাদেশের মানুষ কিন্তু 13 দফা দাবি কি এটা কিন্তু খুব ভালো করেই জানে, যে সেই যে 13-14 সালের দিকে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল বাংলাদেশে, যে মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল এবং মানবতা বিরোধী অপরাধ করছিল তাদের কাউকে ওই যে মৃত্যুদণ্ড না দিয়ে অনেক হালকা ধরনের শাস্তি দেওয়া হচ্ছিল। তো তখন ওই গণজাগরণ মঞ্চ যখন বাংলাদেশে একটা প্রবল আন্দোলন গড়ে তোলে, তখনই কিন্তু এই যে হেফাজতে ইসলাম এই গণজাগরণ মঞ্চ কত প্রকার নাস্তিক এবং নাস্তিকদের আন্দোলন এইটা দেখিয়ে তারা কিন্তু এর বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে। এবং খুব দ্রুত দেখলাম যে তৎকালীন আওয়ামী লীগ সরকারও এই হেফাজতে ইসলামীদের পক্ষ নিয়ে বাংলাদেশে প্রকৃতই একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মূল্যবোধের যে একটা পরিবেশ তৈরি ছিল এটাকে ধ্বংস করে দেয়। এবং তখন এই হেফাজতে ইসলাম সেই তখন যে মৌলানা শফি তার নেতৃত্বে কিন্তু 13 দফা দাবি পেশ করে, যা কিন্তু বস্তুত বাংলাদেশে বাস্তবায়ন করলে বাংলাদেশ হয়ে যাবে একেবারে খাঁটি তালিবানি রাষ্ট্র। আপনারা যে 13 দফার যে বিষয় আসে যে বা যারা জানেন আপনারা একটু খুঁজে দেখতে পারেন যে ওখানে যে দাবি তারা করছে এটা বাংলাদেশে বাস্তবায়িত হওয়া মানে হচ্ছে বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্র কায়েম করা। ক্লিয়ার? তো এতদিন ধরে চুপচাপ ছিল, এখন এই যে 6 মাস পরে এসে 5 আগস্টের এই হুজুরা মোটামুটি তাদের সম্বিত ফিরছে, এবং তারা এখন মোটামুটি চিন্তা করছে যে খালি জামায়াতে ইসলাম ক্ষমতায় যাবে, মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে এটা তো হয় না। তো যেহেতু বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ, আলেম ওলামা হুজুরদের কথা শুনে, তাহলে তারা কি ক্ষমতায় যাবে না? তারা কি দেশকে ইসলামী শাসনে রূপান্তরিত করবে না? অবশ্যই করবে। সুতরাং আর দেরি না করে তারা কিন্তু ফিল্ডে নেমে গেছে। এখন দেখার পালা যে এই ইউনূস সরকার এখন কি বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করে, নাকি সামনে ইলেকশনটা কি দিবে না দিবে কি জানি। তো আমরা অপেক্ষাতেই থাকলাম। বাট এখন কিন্তু মোক্ষম সময়, হুজুররা যদি একটু রিস্ক নেয় এবং গোটা বাংলাদেশে যত কমই মাদ্রাসা আছে তাই না, তার ছাত্র নিয়ে যদি ঢাকা অবরোধ করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি ছেড়ে দেবা কে দেবাসি বলে ভেগে যেতে পারেন, আমার কাছে এরকম মনে হচ্ছে। আর তখন কিন্তু ওই তালেবান যেমন ওই আফগানিস্তানে যেমন ওই যে আমেরিকান সৈন্যরা চলে যাওয়ার পরে তারা যেমন ওই যে তাদের যে কাবুল দখল করছিল, এবং তখন কিন্তু সেনাবাহিনী বা তাদের যে বেসামরিক প্রশাসন সব কিন্তু এই যে তালেবানদের কাছে গিয়ে কিন্তু আত্মসমর্পণ করে এবং তাদের কাছে বাদ গ্রহণ করে। তো বাংলাদেশের আলেম ওলামারা যদি ওই একই কর্মকাণ্ড করে, যদি মানে আসলেই যদি তারা সিরিয়াস হয়, তাহলে বাংলাদেশেও কিন্তু হুবহু একই ঘটনা ঘটতে পারে। একেবারে আমার কাছে মনে হয় যে এটার যদি আলেম ওলামারা সাহস করে এই কাজটা করে, অর্গানাইজ করে, দেন দ্য চান্স ইজ 99% দে উইল বি সাকসেসফুল। আমার কাছে এটাই মনে হয়। তো সেই সুদিনের অপেক্ষাতেই থাকলাম। ধন্যবাদ।